ম্যাক্সিমাম বলে গণ আন্দোলন। আর ইতিহাস একদিন পর্যালোচনা করে হয়তো বা দেখাবে যে এটা প্রতারণামূলক একটা আন্দোলন। আমার নিজের এখন খুব আহাম্মক মনে হয় যে আমি এত বড় আহাম্মক কেন হয়েছিলাম। পুলিশের মায়ের কান্নার কোনো দাম নাই, পুলিশের রক্তেরও কোনো দাম নাই দেশে। কারণ আমাদের দেশের সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রথম দিন থেকে যে পুলিশ মরছে, মরে গেলে মরছে, তার সে কোনো বিচার পাবে না। তাইলে এক দেশে দুই আইন দিয়েই শুরু করলো এই সরকার। যারা দেশে বিদেশে থেকে নিজেদেরকে দেশের মালিক ভাবছেন বা ইউনূস সাহেবের মূল উপদেষ্টা যারা, তারা সবাই দাবি করেছেন, একজনে দাবি করেছেন 10 বছর ইউনূস সাহেবকে বিনা নির্বাচনে থাকতে দিতে হবে। ফজলু ভাই, বাংলাদেশের রাজনীতিতে আপনি প্রায় 50 বছরের বেশি, 60 বছরের মতো আপনি 6 দশক ধরে রাজনীতি করেন। পেশায় আইনজীবী হলে মূল পেশা আপনার রাজনীতিই ছিল, আর রাজনীতি করে আসছেন। এমন কঠিন সময় কি রাজনীতিতে এসেছিল কিনা আইয়ুব শাসন থেকে এখন পর্যন্ত? এই যে রাজনীতিকে নির্বাচনে পাঠিয়ে দেওয়ার কথা অনেকেই বলছেন যে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএনপি যখনই নির্বাচনে দাবি উত্থাপন করে তখনই এক পা আগায় তো 3 পা পিছিয়ে যায় দাবি থেকে। রাজনীতি কি আসলে তাহলে নির্বাচনে চলে গেল কিনা? আপনার আজকের যে এজেন্ডা যা নিয়ে আপনার সঙ্গে আলাপ হবে বা আপনি আমাকে যে নিয়ে প্রশ্ন করেছেন, এটা আমি প্রত্যেক দিনই এটার ডিগ্রি বাড়তেছে। মিথ্যা কথা বলা, গুজব কথা বলা, অন্যায় আবদার করা, ওই জুতা চুরি, মানে ইসলামের নামে স্লোগান দিয়া গাজা উপত্যকার ভাইদের পক্ষে স্লোগান দিয়া আবার দোকানে লুটপাট করে জুতা চুরি করা, এই জিনিসগুলো দিন দিন বাড়তেছে। তো আজকে এটা খুব দেখে আমি অবাক হইলাম। আজকে থেকেই মনে হলো, কালকে রাত্রে এক দুজনের ব্যাপারটা দেখছি, আমি সেভাবে মনোনিবেশ করি নাই বা এত পাত্তা দেই নাই, কিন্তু আজকে তাদের যে মূল প্লেয়ার যারা দেশে বিদেশে থেকে নিজেদেরকে দেশের মালিক ভাবছেন বা ইউনূস সাহেবের মূল উপদেষ্টা যারা, তারা সবাই দাবি করেছেন, একজনে দাবি করেছেন 10 বছর ইউনূস সাহেবকে বিনা নির্বাচনে থাকতে দিতে হবে। আর সবচেয়ে ক্ষুদ্র দাবি যিনি করেছেন, উনি বলেছেন 5 বছর পরে আরো প্রয়োজন হলে লাগবে। আর নির্বাচন যারা চাইব তারা নির্বাচনের জন্য পাগল, এদেরকে পাবনা পাঠানো হবে এবং এরা ভারতের দালাল হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে। এরপরে এই দেশে কথা বলার কি আছে আমি বুঝি না, এই দেশে কথা বলার কি আছে? এই দেশে কি হয়ে গেল? আমি কিন্তু 6 মাস যাবৎ বলছি, শেখ হাসিনার আমলে অন্ধকার ছিল, কিন্তু টর্চ লাইটে টিপ দিলে আলোকিত হইতো। কিন্তু ইউনূস সাহেবের আমলে ধোঁয়াশা এবং কুয়াশা চলছে। এখন ডাবল লাইট মারলেও আর কুয়াশা দূর হয় না। এই যে কুয়াশার ভিতরের পিছনের জীবেরা, এরা কি করতে চায় বোঝাও যায় না। শেখ হাসিনার সরকার 16 বছর কি করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি এবং রুখবার চেষ্টা করতে পারছি, কিন্তু এরা কি করতে চায় এইটার এখন কি বলবো, এটা বুঝতে পারি না। এরা কি করতে চায়, একজনে একরকম কয়, আরেকজনে আরেক রকম কয়, আরেকজনে আরেক রকম বলে। এটা আমাদের রীতিনীতি। আমরা সাংঘাতিক ভাবে প্রতারিত হয়েছি 5ই আগস্টের আগে। আমাদের অভিজ্ঞতাগুলো ভূতা হয়ে গিয়েছে, কারণ শেখ হাসিনার অপরাধের মাত্রা এত বেড়ে গিয়েছিল 15 বছরে, অত্যাচারের মাত্রা। আমাকে যখন জিজ্ঞাসা করেছে অনেকে, কোনো কথা আমার কানে যায় নাই। শেষ বলেছে শেখ হাসিনা গেলে কে আসবে? আমি বলছি আজরাইল আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শেখ হাসিনা আগে যাক। কারণ আমি দেখেছি এই যে ছেলেরা, আরে কি বলবো, এই ছেলেরা সামনে মুক্তিযুদ্ধের গান বাজাইছে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, গান বাজাইছে এই ছেলেরা, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আবার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইছে। এই যে প্রতারণামূলক মিথ্যা,
স্বপ্ন, আশা এবং আশ্বাস মানুষকে দেওয়া হয়েছে, এবং মানুষ যার কারণে শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, এই প্রতারণা বুঝতে না পেরে, আমি খুব ক্লিয়ারলি বলছি, প্রতারণা অনেকে বুঝতে না পেরে ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনাকে সবাই মিলে বিদায় করলাম। এবং আমার ধারণা এই প্রতারণার অংশীদার এই দেশের সবাই, প্রশাসন সহ প্রতারণা শিকার, অংশীদার না, প্রতারণার শিকার। তো এই অবস্থায় দাঁড়িয়ে একটা 5ই আগস্ট ঘটলো, ইউনূস সাহেব আসলেন 3 দিন পরে, আমরা মনে করলাম আয় হায় একটা নির্দোষ মানুষ, এইরকম আল্লাহর ফেরেশতা আসমান থেকে আল্লাহ নাজিল করলো আমাদের জন্য। হ্যাঁ, বাংলার উনি খলিফা, উনি বাংলার খলিফা। আমরা খুব জোরে হাততালি দিলাম 8ই আগস্ট রাত্রে 9:30। সেই হাততালিটা আমি আরো জোরে দিয়ে দিছিলাম। আমার নিজের এখন খুব আহাম্মক মনে হয় যে আমি এত বড় আহাম্মক কেন হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল ইউনূস সাহেব আসলে এই দেশে সুন্দরভাবে চলবে, টাকা পয়সার কোনো অভাব হবে না, এই দেশে গণতন্ত্র এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে হবে না। ইউনূস সাহেব নিজে একটা পর্যায়ে এসে উনি নিজেই বলবেন আমাকে আপনারা মাফ করেন, আমাকে সারা বিশ্বের জন্য রাখেন, বাংলাদেশের জন্য নতুন সরকার করেন নির্বাচনের মাধ্যমে। কত স্বপ্ন দেখছি, কত আশা করছি, সেই আশা এবং আমার স্বপ্ন তো বৃথা গেছে। এখন মনে হয় ওই যে শত শত শহীদদের রক্ত বৃথা যাবে, এখন মনে হয় হাজার হাজার আহত রক্ত বৃথা যাবে। এখন কেন জানি মনে হচ্ছে, আজকে একজন আমাকে জিজ্ঞাসা করছিল, আমি আজকে নাগরিক টিভিতে একটা 5টা থেকে 6:30 পর্যন্ত একটা টক শো করছিলাম, সঞ্চালক জিজ্ঞাসা করছিলেন এটা তো বিপ্লব। তা আমি বললাম বিপ্লব কি করে, সেটা তো গণ আন্দোলন, ম্যাক্সিমাম বলে গণ আন্দোলন। আর ইতিহাস একদিন পর্যালোচনা করে হয়তো বা দেখাবে যে এটা প্রতারণামূলক একটা আন্দোলন। আমার কথাটা ইতিহাস হয়তো একদিন দেখাবে এটা গণ আন্দোলন, আমি ধরে নেব এটা গণ আন্দোলন। বলো না এটা তো একটা বিপ্লব। তা আমি বললাম বিপ্লব হইলে তো যুদ্ধ হতে হবে। পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে সরকারের বিরুদ্ধে বিরোধীরা যুদ্ধ করছে, কিউবাতে করছে, চীনে করছে, রাশিয়াতে করছে, যুদ্ধ হয়েছে। বাংলাদেশে তো 5ই আগস্টে কোনো যুদ্ধ হয় নাই, 71-এ আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে দেশ সাথে। পাকিস্তানিরাও গুলি করছে আমাদের দিকে, আমরাও তাদের দিকে গুলি করছি, তারাও বাংকারে রয়েছে, আমরাও মাসের পর মাস বাংকারে, যুদ্ধ হয়েছে, তাদেরকে যুদ্ধ করে হটাইছি। 5ই আগস্টে তো কোনো যুদ্ধ হয় নাই, এক পক্ষ সরকার তারা গুলি করে মানুষ মারছে, এটা 52 সাল থেকে এই দেশের বিধিলিপি হিসাবে আসছে। আমি তখন উনি বললো না এটা ঠিক না। আমি কি ঠিক না? বললো তারা এখন স্বীকার করতেছে যে তারা যুদ্ধ করছে। কিভাবে যুদ্ধ করছে? তখন সঞ্চালক বলল আমরা তো দেখি শত শত পুলিশ মারা গেছে। আমি তখন বললাম তাহলে তো যারা বিপ্লব করছে বলে বলতেছে আমাদের সন্তানরা, এদের স্বীকার করতে হবে যে আমরা পুলিশে মারছি। তারা স্বীকার করে কিনা, আমার কথাটা খুব বুঝবার চেষ্টা করেন, তারা স্বীকার করে কিনা যে আমরা পুলিশকে মারছি। এই টুকের মধ্যে আমি বললাম এই ব্যাপারটা একটু দয়া করে থামায় দেন। বললো থামায় দেন, কারণ পুলিশের মায়ের কান্নার কোনো দাম নাই, পুলিশের রক্তেরও কোনো দাম নাই দেশে। কারণ আমাদের দেশের সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রথম দিন থেকে যে পুলিশ মরছে, মরে গেলে মরছে, তার সে কোনো বিচার পাবে না। তাইলে এক দেশে 2 আইন দিয়েই শুরু করলো এই সরকার। আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমাদের আন্দোলন সফল, সেই আন্দোলন সফলতার দিকে আস্তে আস্তে দেখা গেল যে ট্রেনটা ডাইভার্ট করতেছে, ডেভিয়েট করতেছে। ট্রেনের ড্রাইভার যিনি ইউনূস সাহেব, উনি আমাদেরকে বলছিল ওনার বাড়ি চট্টগ্রামে যাইব ট্রেন নিয়ে ঢাকার থেকে, টঙ্গী গিয়া তো গরিবের দিকে মোড় দেবে, তারপরে আশুগঞ্জ হইয়া, আখাউড়া হইয়া, কুমিল্লা হইয়া, ফেনী হইয়া চট্টগ্রাম যাবে। কিন্তু এখন যেমন দেখা যেতেছে না, ট্রেনটা উনি সোজা ময়মনসিংহ নিতেছে না, বাম দিকে একটা রাস্তার দিকে গেছে, এবং এটা যেন পঞ্চগড় পর্যন্ত চলে যাবে এই ট্রেনটা, পার্বতীপুর পর্যন্ত। তাইলে উনি যে বলছিল আমাদেরকে ট্রেনে চট্টগ্রামে নিয়ে যাবেন, এটা তখন পার্বতীপুরে যাচ্ছে।